আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর মুক্তবাকে রহমান রাশেদ। আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে গেল ১৯ জানুয়ারির খবর। বাণিজ্য মন্ত্রী ঘোষণা দেন ২ সপ্তাহ অন্তত ভোজ্য তেলের দাম না বাড়ানোর। তারপরও ব্যবসায়ীরা কর্ণপাত করেননি, যার ফলাফল আমরা দেখেছি যে সর্বশেষ বাজার দর হিসেব করলে ৫ লিটার সয়াবিন তেল ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। শুধু ভোজ্য তেলের কথা গেল। এছাড়া চাল ডালের বাড়তি দামে নাভিশ্বাস সাধারণ মানুষের, এমনকি শীত এলেও মৌসুমি যে সবজি তারও লাগাম টানা যাচ্ছে না। একরকম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ ভোগ্যপণ্য, তার মূল্য। কেমন আছেন সাধারণ মানুষ এবং ভোগ্যপণ্যের যে বেসামাল বাজার, কে নিয়ন্ত্রণ করছে বা এর লাগাম কে টেনে ধরবে? আমরা আজকের আয়োজন সাজিয়েছি এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে ৩ জন বিজ্ঞ অতিথি আমাদের সাথে রয়েছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব সোহরাব হাসানকে, যুগ্ম সম্পাদক প্রথম আলো, আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন কথা বলার জন্য। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ মুজিবুল হক, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। এছাড়া আমরা আমন্ত্রণ জানিয়েছি শর্মিন নীলর্মীকে, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা আশা করছি তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই অনলাইনে যুক্ত হবেন। শর্মিন নীলর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করি শুনতে পাচ্ছেন। শর্মিন নীলর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমরা মূল আলোচনায় চলে যাব, তবে আজকে প্রচারিত প্রতিবেদন রয়েছে, একটু দেখে আসি, তারপর আলোচনায় যাচ্ছে। মন্ত্রীর আশ্বাসকে পাশ কাটিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নতুন দামে বাজারে ছেড়েছে ভোজ্য তেল। বিশ্ববাজারে দামের দোহাই দিয়ে রমজানের আগে ক্রেতাদের জিম্মি করে মুনাফা পকেটে পুড়ছেন ব্যবসায়ীরা। ইতিহাস সৃষ্টি করে গেল অক্টোবরে ১৫২ টাকা লিটার দরে বিক্রি হয় সয়াবিন তেল। চলতি বছরের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ে আরেক দফা দাম বাড়ানোর প্রস্তাব দেয় ভোজ্য তেল মিল মালিকদের সংগঠন। এমন প্রস্তাবে গেল ১৯ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী ২ সপ্তাহ তেলের দাম না বাড়ার আশ্বাস দিলেও তাতে কর্ণপাত করেনি ব্যবসায়ীরা। উল্টো বোতলজাত সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়িয়ে বিক্রি করা শুরু করেছেন। ফলাফল ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। তেলের দাম মনে করেন ৫ লিটার বেড়ে গেছে ৪০ টাকা, এখন নতুন রেটে মনে করেন ৮০০ টাকা রেটে মাল চলে আসছে অলরেডি। তেলের দাম তো ক্রমাগতভাবে শুধু বাড়তে আছে, বাড়তে বাড়তে কই পর্যন্ত যায় ঠেকে এটা আল্লাহই জানে। স্বস্তির খবর মিলছে না চাল ডালের বাজারেও। সপ্তাহ ব্যবধানে ডালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। চালের দাম প্রতি দফা দফা প্রতিদিন রাত পয়লি চালের দাম বাড়তি কেন বাড়তেছে? সরকার জন্য পদক্ষেপ নেয় চালের দাম যাতে না বাড়ে, যাতে মেন মালিকদের প্রতি খোঁজখবর রাখে, আর নাইলে মালের দাম বাড়তে থাকবো। জিনিসপত্র দাম বেশি তো বোঝেন না, তো কী করবো কোন? এখন যদি জিনিসটা নিয়ন্ত্রণে না আহে তাহলে মনে করি আমাদের একটু সুবিধা হয় কিনতে। কমেছে মুরগির দাম, তবে মাছের দাম মানভেদে বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। গ্যাসের সপ্তাহ এই সপ্তাহ সোনালির দামও কমছে, আর ব্রয়লারের দামও কমছে, দেশি মুরগির দামও কমছে, কেজিতে ২০ টাকা কমছে। ট্যাংরা বেচতে আছি ৬০০, চিংড়ি ৭৫০, শিং ৪০০, টাকি ৩৫০। শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি। আপনারা প্রতিবেদন দেখছিলেন এবং বাজারের কি অবস্থা কিছুটা আমরা চিত্র দেখানোর চেষ্টা করছি। সোহরাব হাসান আমাদের সাথে রয়েছেন, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আমরা রাজনীতি, অর্থনৈতিক নানা বিষয় নিয়ে সবসময় আলাপ করে থাকি। সাধারণ মানুষ কেমন আছেন, বিশেষ করে তাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী ভোগ্যপণ্যের যে বেসামাল বাজার এতটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণ কি মনে করেন আপনি? ধন্যবাদ। তার আগে মূল আলোচনায় যাওয়ার আগে অর্থমন্ত্রীর আজকেই যে দেশের উন্নয়ন, প্রবৃদ্ধি এবং আগামী অর্থ বছরের মাথাপিছু আয় নিয়ে তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছেন, কিছু ধারণা দিয়েছেন যে এখন বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $২৫৪৫ এবং এটি $২৭০০ উপরে যাবে। এখন মাথাপিছু আয় তো নির্ধারণ করা হয় যে সবচেয়ে বেশি যারা আয় করেন এবং সবচেয়ে যারা কম আয় করেন, এই দুটো মানে কি প্রতিটি মানুষের আয়ের গড় হিসেব। তো এখন যারা অতি ধনী এবং অতি গরিব, এই দুটোর মাথাপিছু আয় হিসাব করে কিন্তু আমরা এটা কোনোভাবেই বুঝতে পারবো না যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। কারণ বাংলাদেশে গত এক দশকে
প্রবৃদ্ধি যেমন হয়েছে, অর্থনীতির আকার বেড়েছে, আমাদের অনেক মানে কি বলে ধনীরা আরও ধনী হয়েছে, এবং সবচেয়ে বেশি ধনী হয়েছেন বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, মানে অতি দ্রুত সময়ে। কিন্তু গরিব যে হয়েছে, বৃহত্তর জনগণের বৃহত্তর অংশ, ক্রয় ক্ষমতার বিষয়টি কিন্তু তাদের, মানে এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে চাল ডাল তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এবং এর সাথে আরেকটি ব্যাপার আমরা আলোচনায় কম আসে, যখন বাড়ানো হয় তখনই মানুষের কি বলে এক ধরনের মেনে নিয়েছে, সেটা হচ্ছে পানির দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম। কিছুদিন আগে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, আর সেটির কারিগরি ত্রুটির কারণে কিন্তু রেগুলেটরি কমিশন বাতিল করেছে, কিন্তু এর অর্থ না যে ভবিষ্যতে করবে না। আমরা যেটা দেখলাম যে গত 11 বছরে 10 বার পানির দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দামও এরকম 10 বার বাড়ানো হয়েছে। তো প্রতিটি পণ্যের দাম বাড়ানো হয়েছে, কিন্তু এই অনুপাতে সমাজের যে বৃহত্তর অংশ, শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা। প্রায় প্রতিটি চাল সহ প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 2009 থেকে এখন যদি আমরা হিসাব করি প্রায় দ্বিগুণ। কোনটা কম বেশি হতে পারে, কিন্তু গড়ে এটা দ্বিগুণ। তখন চালের দাম ছিল, মোটা চালের দাম ছিল 30 টাকার নিচে, এখন সেটা হচ্ছে 40 টাকার 47 বা 50 টাকার মতো। তো যেটি বলেন যে এই যে আমরা একটা হচ্ছে যে যেমন এখন শীতের মৌসুম, সবজির দাম কেন এতটা বাড়বে, নিশ্চয়ই এই বাজার কারসাজি যেটা। আবার আমরা দেখি যে দিনাজপুরের যে কৃষক, ঢাকায় কারণ বাজারে যে পণ্য বিক্রি হয় 40 টাকায়, কৃষক পায় 10 টাকা। তো এই 30 টাকাকে মধ্যস্বত্বভোগী নিয়ে যায়। এর মধ্যে পরিবহন ব্যবসা যারা করেন, যারা ফড়িয়া, যারা ব্যবসায়ী, এবং রাজনৈতিক কি বলে হস্তক্ষেপ তো আছে, চাঁদাবাজি ইত্যাদি আছেই। এটি একটা বড় কারণ যে, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এটি হচ্ছে দেশে উৎপাদন হয় চাল। সরকার বলছে যে চালের কোনো অভাব নেই, রেকর্ড পরিমাণ চাল মজুদ আছে, তাহলে দাম কেন বাড়ছে? এবং এই দাম সহনীয় করার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো সরকারের নেয়ার কথা, সরকারের নীতি আছে, সেটা হচ্ছে গরিব মানুষকে সাশ্রয়ী মূল্যে, অর্থাৎ খোলা বাজারে কম দামের যদি চাল, ডাল, তেল, লবণ, এগুলো চিনি দেয়া যায়, তাহলে বাজারের উপর এটি একটা প্রভাব পড়ে। উদ্যোগও যথেষ্ট কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং বাকিদের জন্য মূল্য সাশ্রয় কিনা সেই প্রশ্ন রয়েছে। আমি একটু সেই প্রসঙ্গে যাই। শারমিন নীরবী আমাদের সাথে রয়েছেন। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলি, বাজেটের আকারও দিনকে দিন রেকর্ড ছাড়িয়ে গেছে, এবং সামনে অর্থমন্ত্রীর কথা বলছিলেন, আজকে পেপারে ইন্টারভিউ তার এসেছে, আগামী অর্থ বছরে কেমন কি প্রত্যাশা রয়েছে সেগুলো নিয়ে তিনি ব্যক্ত করছিলেন। সেই কাগজে কলমের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি বা মাথাপিছু আয় যে বেড়েছে সেটা বলি, সেই অনুযায়ী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা, আর যদি বেড়েই থাকে বাজার মূল্য যা দেখছি সেইটার সাথে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই ক্রয় ক্ষমতার কথা যদি বলি আমরা। আমাকে ডাকার জন্য এবং কথা বলার সুযোগ করবার জন্য। আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা আমরা যখন আলোচনা করি তখন প্রধানত আলোচনায় আসে হচ্ছে খাবারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অর্থাৎ ফুড ইনফ্লেশনটা আমাদের গড় যে মূল্যস্ফীতি তার তুলনায় সবসময় বেশি থাকে। ধরেন আমাদের গড়ে যদি সব ধরনের দ্রব্যের মুদ্রাস্ফীতি 5% হয়ে থাকে, তাহলে আমাদের খাবারের মুদ্রাস্ফীতি এটা প্রায় 7% উপরে হয়। ফলে এই খাবারের ঊর্ধ্বগতি, এটা আমরা আমরা কিন্তু এই প্রবণতাটা শুধু এবছরের জন্য দেখছি তেমন না। এবছরে বিশেষভাবে যেটা হয়েছে সেটা হলো ডিজেলের মূল্য বাড়ার কারণে আমার যে মার্কেটিং চ্যানেল আছে সেই বিপণনের ক্ষেত্রে যে
বিভিন্ন স্তরে আমার দাম বেড়ে গেছে দ্রব্যের, এবং এ কারণে ভোক্তার হাত পর্যন্ত একটা পণ্য পৌঁছাতে মূল্যের অনেক বৃদ্ধি ঘটে থাকে। এটা হচ্ছে তত্ত্বীয় কথা। এখন খাতা কলমে সৌরভ ভাই একটু আগে বলছিলেন, ধরেন আমাদের আমনটা মাত্র উঠেছে, অর্থাৎ আমন ধানের প্রাপ্যতা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকার কথা। আমরা যখনই চালের দামের কথা বলি, ঊর্ধ্বগতির কথা বলি, একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, আমরা কিন্তু মোটা চালটার কথা বলি। অর্থাৎ এই মুহূর্তে বিরি 28 এবং বিরি 29, যেটা সবচেয়ে বেশি পরিমাণে বোরো ধান যে ভ্যারাইটির চাষিরা উৎপাদন করছেন এবং বাজারে আছে, সেটা গত এক সপ্তাহে 56 থেকে 58 টাকা ছিল এবং গত এক সপ্তাহে প্রায় কেজিতে 3 টাকা করে বেড়েছে। সরকারের খাদ্য গুদামে যথেষ্ট পরিমাণে চাল থাকার পরেও, সরু চাল আমন বাজারে আসবার পরেও এই যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে আসলে সরু চাল বাজারে থাকবার কোনো সম্পর্ক নাই, কারণ সরু চাল দরিদ্র মানুষ আমন ধান খান না, কিনে খেতে পারেন না, সেটার দাম আরো অনেক বেশি, 60 টাকার উপরে, 70 টাকার কাছাকাছি। এবং আপনি যদি প্যাকেটজাত চাল খেতে চাই আমরা, তাহলে সেটা আরো অনেক বেশি। এবং আমাদের দেশে কর্পোরেশন যেগুলো, মানে বড় ধরনের খাদ্যের যে ইন্ডাস্ট্রিগুলো, তারা কিন্তু এই খাদ্য প্রক্রিয়াজাতকরণ, এই চাল কিনে নিয়ে প্যাকেটজাত করে, ভ্যালু অ্যাডিশন করে, ধরেন উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের হাতে পৌঁছে দিচ্ছেন, কিন্তু দরিদ্র মানুষ কিনে খেতে পারছে না। এখন গত 2 বছর ধরে কিন্তু আমরা ওপেন মার্কেট সেল দেখছি, ইম্পোর্ট ডিউটি চালের উপরে কমানো হয়েছে সরকারের পক্ষে, বিভিন্ন ধরনের মেজার আমরা দেখছি। কিন্তু আমরা বারবার করে বলছিলাম যে হঠাৎ করে ডিজেলের এই যে আন্তর্জাতিক বাজারের মূল্য সমন্বয়ের নামে ডিজেলের মূল্য বৃদ্ধি করে দিলে এই অভিঘাতটা আসবে। আমরা বারবার করে বলছিলাম যে অন্তত বোরোর সিজনটা পার করার পরে, অর্থাৎ মে মাসের পরে যদি সমন্বয়টা হয়, ততদিনে বাজারে মোটা চালটা চলে আসবে এবং চাষির উৎপাদন খরচটা বড় কম হবে, সেই ক্ষেত্রে একটা স্বস্তিকর জায়গায় থাকা সম্ভব ছিল। এখন এই ইম্প্যাক্টটা বা এই প্রতিঘাতটা কিন্তু আমাদেরকে দেখতেই হবে, এবং এটা এক ধরনের যা মানে এটা খুবই আনপ্রেডিক্টেড ছিল, এটা কিন্তু আমি বলবো না। হ্যাঁ, এইটা সরকারের এইটা বোঝাবুঝির মধ্যেই থাকার কথা, যে আমি জ্বালানি মূল্য এতখানি বৃদ্ধি করলে আমার সামনে সেচ নির্ভর ধানটা না ওঠা পর্যন্ত আমার যে বাজারে একটা অস্থিতিশীলতা আসবে, সেটা একটা খুবই একটা অনুমান যে কোনো ভাবেই করা সম্ভব ছিল। আমি মনে করি যে এখানে সঠিক ভাবনা চিন্তার ঘাটতি রয়েছে। জি, মোহাম্মদ মজিবুল হক আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। আপনি সাপ্লাই চেইন বিশেষজ্ঞ হিসেবে কি মনে করছেন যে এই যে মূল্য বৃদ্ধি, সেটা কি শুধুমাত্র ডিজেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয়ের কারণে কিনা, বা অন্য কোনো কারণ কি মনে হয় আপনার দৃষ্টিতে? দেখেন, বাজার ব্যবস্থাপনায় অনেকগুলো আমরা বলি আর কি, যে কতগুলো কার্যকরী বিষয় থাকে। বাজারটা কোনো একটা বিশেষ প্যারামিটার দিয়ে আপনি এটাকে জাজমেন্ট করতে পারবেন না। ধরেন উনি যেটা বলেছেন যে ডিজেলের মূল্য বৃদ্ধি, অবশ্যই সেটা একটা ইফেক্ট ফেলেছে। সেটা কিভাবে দেখেন, একটা প্রোডাক্ট যখন আমরা এটাকে ফিনিশড প্রোডাক্ট হিসাবে পেয়ে থাকি, এটা কিন্তু আমরা হঠাৎ করেই পেয়ে যাই না। সেটা উৎপাদন থেকে দেখেন তার ইনপুট সিস্টেম, যদি আপনি রাইসে ধরেন, রাইসের ইনপুট থেকে শুরু করে এটা রাইস মিলিং পর্যন্ত, এবং সেটা পরবর্তীতে কনজিউমারের কাছে আসার জন্য এটার যে ট্রান্সপোর্টেশন, এটাতে যে ইনপুট, এভরিহোয়ার জ্বালানির একটা সম্পৃক্ততা আছে। সো ইনপুট দাম যদি বাড়ে, প্রোডাকশান কস্ট বাড়বে, ট্রান্সপোর্ট যদি বাড়ে, প্রোডাকশান কস্ট বাড়বে, আপনার মিলিংয়েও আপনার ফুয়েল ইউজ হয়, সেইখানেও প্রোডাকশান কস্ট, মানে তো ওভারঅল এটা এসে ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে সেটা কতটুকু, হোয়াট এক্সটেন্ট।
আপনি দেখেন আমাদের টোটাল জ্বালানির দরকার হয় প্রায় 65 লাখ টন, এবং তার মধ্যে ডিজেল অলমোস্ট 45 লাখ টনস। আমরা যদি বলি আমাদের ইরিগেশন এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত অলমোস্ট 78%, মানে যে ইকুইপমেন্ট বা যেভাবেই হোক না কেন সেটা এই জ্বালানির উপর ডিপেন্ড করে। কিন্তু কোশ্চানটা হচ্ছে গভর্নমেন্ট এই জ্বালানি তেল থেকে রেভিনিউ পায় অনলি 9,000 কোটি টাকা বছরে। আপনি দেখেন, আর আমাদের ওভারঅল যে আমরা ফুড বলি, ফুড সাপ্লাই চেইন বা ফুড সিস্টেম বলি, খাদ্য সিস্টেম বলি, সেটার হয়তোবা বাজার মূল্য হিউজ 1 লক্ষ কোটি টাকা বা সামথিং। তো এখন আপনাকে প্রোডাক্ট মার্কেট কম্বিনেশন সরকারের পলিসিতে যদি না থাকে, সাপ্লাই চেইনকে যদি আপনি কন্ট্রোল করতে দেখেন করোনার কারণে যখন আমাদের ইন্ডাস্ট্রিগুলা বিজনেসগুলো সব দিক কলাপস হয়ে যাচ্ছিল, যখন এটা আবার একটু রিকভারির দিকে যাচ্ছিল, তখন সরকারের বোঝা উচিত ছিল যে জ্বালানি তেলের দামটা এই মুহূর্তে না বাড়ানো। যদি এটা না বাড়তো সরকারের কি হতো? সরকার দেখেন জ্বালানির ক্ষেত্রে সরকার 30%-এর মতো আপনার এই যে কি বলে ব্যাট বলেন, ডিউটি বলেন আর ট্রেড ট্যাক্স এগুলো পেয়ে থাকে। সরকার যেদিন এই জ্বালানি তেলের দামটা বাড়িয়েছে, সে একই দিন ইন্ডিয়াতে সেটা 20% কমিয়েছে। আপনি পর্তুগাল বলেন, জার্মানি বলেন, তারপরে আপনি নরওয়ে বলেন, এই রাষ্ট্রগুলো জ্বালানি তেল দাম কমিয়ে তারা কি করেছে? তারা ফুড সিস্টেমকে, সাপ্লাই চেইনটাকে তারা ইফিসিয়েন্ট করে বাজার কন্ট্রোলের চিন্তা করেছে, কিন্তু সরকার সেই জায়গাতে করে নাই। তো এখানে একটা পলিসিগত ভুল আছে। সেকেন্ড টাইম যে জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা বাজার ব্যবস্থাপনা, এই অস্থিতিশীলতার জন্য আমরা একটা জিনিসকে অলওয়েজ দায়ী করি, সরকারের কাছে সঠিক কোনো তথ্য নেই, বুঝছেন? যে সাপ্লাই ডিমান্ড ম্যানেজমেন্টের জন্য, ইফিসিয়েন্ট সাপ্লাই চেইন কন্ট্রোল করার জন্য সরকারের কাছে যে আসলে আমাদের কতটুকু সাপ্লাই দরকার, কখন দরকার, আমাদের সেফটি স্টক কী, আমাদের বাফার স্টক কী, আমাদের সামনে ইনক্রিমেন্টাল ডিমান্ড কি হতে পারে। এই যে আপনি এখন বললেন যে আমার রমজান আসতেছে, রমজানে আমার কোন কোন কমোডিটিগুলোর কি পরিমাণ ডিমান্ড, কিন্তু সেটা তো কত বছরের, এটা তো মানুষ জানে না, মানে এটা তো না এটা তথ্যগুলো হচ্ছে গরমিল, তথ্যগুলো সঠিক না। এই তথ্য তাহলে কারা আনছে বা কারা দেখে? না, এই তথ্যের জন্য আমাদের অনেকগুলো অথরিটি আছে। যদি ইম্পোর্টেড আইটেম বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য আছে, আমাদের ইম্পোর্টের ডিপার্টমেন্টের কাছে, এক্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে, আমাদের বিবিএস এর কাছে, কিন্তু এইগুলো হালনাগাদ না হওয়ার কারণে আপনি কি হচ্ছে, আপনি বলতেছেন ডিমান্ড আছে 10 টন, সাপ্লাই দেখা যাচ্ছে যে ইম্পোর্ট হচ্ছে 12 লাখ টন, সারপ্লাস থাকার কথা, কিন্তু বাজারে দাম বাড়তেছে। হোয়াই? দ্যাট মিনস হচ্ছে যে এই যে তথ্যগুলো, যে তথ্যের হালনাগাদ নাই বলছেন, এটা কেন হয়? এটা হচ্ছে যে আসলে সরকারের পলিসির কারণ। আপনি এখন কতটুকু কাকে কোন ডিপার্টমেন্টকে অ্যাকাউন্টেবল করবেন, এবং এইখানে আমাদের যেই ধরনের রেগুলেটরি সিস্টেমটা থাকা দরকার এর কোনোটাই নেই। কারণ আপনি বলতেছেন চাউলে আপনি সারপ্লাস, যদি সারপ্লাসে হয়ে থাকেন তাহলে আপনি আবার ইম্পোর্ট দেখেন, ইম্পোর্টে দেখবেন যে 20 লাখ 25 লাখ মেট্রিক টন ইম্পোর্ট করা হয়েছে। আবার আপনি যদি স্টকগুলোকে আপনি নিয়ে থাকেন, আমার 1800-র মতো চাতাল আছে বাংলাদেশে, খুব বেশি না, এদেরকে আপনি ইনফরমেশন সিস্টেমের আওতায় নিয়ে আসা খুব জটিল কোনো কাজ। কিন্তু আমরা তো বাণিজ্য মন্ত্রীকেও দেখেছি এর আগে যখন এই বিষয়ে কথা বলতে, যে যেমন ভোজ্য তেল নিয়ে তিনি আশ্বাসও দিয়েছেন, এগুলো কিসের ভিত্তিতে? বাণিজ্য মন্ত্রণালয় এগুলো দেখছে না? না, বাণিজ্য মন্ত্রণালয় এগুলো দেখছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি জায়গা কোথায়, রেসপন্সিবিলিটির জায়গাটা কোথায়? আমি বলতেছি যে হুই ইজ অ্যাকাউন্টেবল। আমি বলতেছি অবশ্যই সরকারের থাকা উচিত, অবশ্যই কম্পিটেন্ট অথরিটির থাকা উচিত। সেখানে দায় দেখছেন না? না, সেটা আমরা এই ব্যাপারে বিশদ আলোচনায় যাব। একটা বিরতির সময় আছে, বিরতি থেকে আসছি। সিএসআর মুক্তবাক দেখছেন, সাথেই থাকুন, একটু পরে আসছি। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সিএসআর মুক্তবাক দেখছেন। ভোগ্যপণ্যের বেসামাল বাজার, এই বিষয়ে কথা হচ্ছিল বিরতির আগে। শর্মিন নির্মি, আপনার কাছে আরো একবার যাই। মোহাম্মদ মুজিবুল হক বিরতির আগে বলছিলেন যে বাণিজ্য মন্ত্রণালয় এগুলো দেখেন, দেখভাল করেন, কিন্তু যে তথ্য নিয়ে কাজ করা উচিত বা দরকার বলে মনে করেন, যে চাহিদা এবং যোগানের যেই হিসেব মিলানো, এই তথ্য হালনাগাদ সাধারণত থাকে না বা করা হয় না। আমরা এই তথ্য হালনাগাদ করা কি খুব কঠিন কাজ কিনা, বা এটা কি আমাদের আদতে হালনাগাদ নেই, বা যদি না থেকে থাকে তাহলে করাটা এত জটিল কেন? তথ্য হালনাগাদের একটা বিষয় হচ্ছে আমি কতটা উৎপাদন করছি,
কতটা আমার চাহিদা আছে, কতটা ঘাটতি রয়েছে এবং সেখানে সেটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের সাথে সমন্বয় হচ্ছে কিনা। এখানে চাহিদার কোনো স্ট্রেট কাট ফর্মুলা নাই। ধরেন আমার একটা চাহিদা আছে যেটাকে আমরা স্পেকুলেটিভ চাহিদা বলি। আজকে হঠাৎ করে কোনো একটা জিনিসের দাম, ধরেন রোজার মধ্যে আমি এপ্রিল মাসে রোজা, আমি দেখলাম যে আমার ফেব্রুয়ারি মাসে চিনির দাম বেড়ে যেতে পারে রোজার মধ্যে, অথবা ডালের দাম বেড়ে যেতে পারে, আমি বেশি করে কিনে রাখলাম ফেব্রুয়ারি বা মার্চ মাসে। এই যে বেড়ে যেতে পারে, এটার কারণে আমি যে আগে থেকে সেটাকে কিনে সংরক্ষণ করছি বাড়িতে, এইটার জন্য একটা অতিরিক্ত চাহিদা তৈরি হচ্ছে। ফলে এই সামষ্টিক চাহিদা কিন্তু আবার সিজন ভেদে পরিবর্তিত হতে পারে এবং মানুষ যে মৌসুম আসলে যে কিছুটা কিনে রাখবে বাড়তি, সেটাও কি এইটা হিসেবের মধ্যে পড়ে না? মানে যখন চাহিদা নিয়ে যখন নির্ণয় করবে, সেটাই বলছি যে তাহলে আমার তো গত বছর এই চাহিদাটা ছিল যে এপ্রিল মাসে, এখন এই চাহিদাটা হয়তোবা মার্চ মাসে হবে। তাহলে আমার সেই সময়ে যাতে ন্যায্য মূল্যটা নিশ্চিত হয়, আমার সেই সময় সরবরাহটা দরকার। হ্যাঁ, ফলে সব সময় একইভাবে প্রতিটা মাসে প্রতিটা সিজনে একই রকম চাহিদা থাকবে এটা মনে করবার কোনো কারণ নাই। এটা বিভিন্ন কারণেই পরিবর্তিত হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্ক থাকতে পারে, আমার অন্যান্য দেশের বাণিজ্যের সাথে সম্পর্ক থাকতে পারে, বিভিন্ন কারণে সম্পর্ক থাকতে পারে। ফলে এই চাহিদাটা মোটা দাগে একটা নির্ধারণ আমরা করে থাকি। একদম পারফেক্ট হওয়া সম্ভব না, কিন্তু আমাদের মাথা পিছু একটা স্ট্যান্ডার্ড ধরে আমরা চাহিদাটা মেপে থাকি। এখন ধরেন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই যে 550 টাকার তেল, সেটা তো আজকের না, ভোজ্য তেল, যেটা বোতলের তেল, সেটা বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে, প্রায় ধরেন প্রতি মাসে কিন্তু এটার মূল্য সমন্বয় করেছে, করতে করতে প্রায় 850 950 টাকা এসে ঠেকেছে 5 লিটারের দাম। এই যে ইয়েটা হচ্ছে, বাড়ছে, এই যে বাণিজ্য মন্ত্রণালয় সমন্বয় করার পরেও এটা বাড়ছে, তাহলে আমাদের কি দরকার ছিল? আমাদের ইম্পোর্ট ডিউটিটা, আমরা যেহেতু তেলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে রাখা, অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ভ্যাটটা কমিয়ে হলেও, এটা যেহেতু নিত্য প্রয়োজনীয়র মধ্যে পড়ে, এইটাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। কারণ আপনার পুষ্টি নিশ্চিত করতে হলে এই তেলের তো কোনো বিকল্প নাই। ফলে এই ইনস্ট্রুমেন্ট গুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে করাটা খুবই প্রয়োজনীয় ছিল। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে টমেটো এখনকার এই সিজনে টমেটো কেন 60 টাকা 70 টাকা অথবা 100 টাকা, তার উত্তরটা কি? এটা তো সিজন টমেটোর, তাই না? এবং আমাদের তো যথেষ্ট পরিমাণে সবজি হয়। আপনি এখন বাজারে গিয়ে দেখেন শীতকালীন সবজি আপনার প্রায় হাতের নাগালের মধ্যে, কোনোটাই সহজে পাওয়ার মতো এরকম কিন্তু না। এইটা হচ্ছে তার কারণ ভোক্তা পর্যায়ে একজন যিনি বিক্রি করছেন, তিনি তো শুধু বিক্রেতা না, তিনি বাজারে আরো দ্রব্য কিনছেন, তিনি আরেকজন ক্রেতা। ফলে সকল দ্রব্যের মান, পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে তিনি তার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন এবং একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যখন একজন অপরজনের সাথে আলোচনা না করেই কিন্তু এই দামটা বাড়ানো সম্ভব, অর্থাৎ আপনার পুরো বাজার ব্যবস্থা, মানুষের ক্রয় ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে একটা স্বপ্রণোদিতভাবে এই জিনিসের দামগুলো বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা আগের তুলনায় আসলে কমে গেছে। এই কারণেই প্রতিটা দ্রব্যের এই ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। মানুষ চেষ্টা করছে তার দ্রব্যটা বিক্রি করে বাড়তি টাকা হাতে নিয়ে তিনি যে প্রয়োজনের জিনিসটা কিনতে চান সেটা যেন কিনতে পারে। এটা সকল সেক্টর, মানে সকল দ্রব্যের মধ্যেই সঞ্চারিত হচ্ছে। সকল পণ্য এবং সেবার মান, সেবার দাম আসলে বেড়ে গেছে। সৌরভ হাসান, এই যে চাহিদা থাকলেই দাম বাড়িয়ে দিচ্ছেন এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা নানা কারণ বলেছেন, আমরা প্রতিবেদনে প্রচার করেছি, তারা যে যার মতো ব্যাখ্যা করে যাচ্ছেন। বাজারে চাইলেই স্বপ্রণোদিতভাবে দাম বাড়ানো যায় কিনা, আর যদি হয়
কার নিয়ন্ত্রণে বাজার রয়েছে? আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রী তিনি 19 জানুয়ারি বলেছেন যে 2 সপ্তাহ ভোজ্য তেলের দাম বাড়বে না, ব্যবসায়ীরা যে যার মতো প্রাইস ট্যাগ দিয়ে দাম বাড়িয়েছেন, কথা হচ্ছিল যে 5 লিটারের দাম 800 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে। তাহলে বাজার কার নিয়ন্ত্রণ? না, অধ্যাপক নীলুর সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের তথ্যের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কিন্তু তথ্যের গরমিল আছে, এবং যেমন খাদ্য মন্ত্রণালয়ের তথ্য কৃষি মন্ত্রণালয় মানতে চায় না, কৃষি মন্ত্রণালয়ের তথ্য বাণিজ্য মন্ত্রণালয় মানতে চায় না, কারণ দেখে যে তার সুবিধা কোথায়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য হচ্ছে যে সে কত বেশি খাদ্য উৎপাদন করেছে জনপ্রতি, তার আর খাদ্য আমদানি করার প্রয়োজন নেই। খাদ্য মন্ত্রণালয় হিসাব করে যে না, আমদানির প্রয়োজন আছে। এদের মধ্যে যে সমন্বয়ের অভাব, এটি একটি। আর যে এই পণ্য মূল্য যে বাড়ানোর যে নানা কারসাজি, ডিজেলের দাম বাড়ানো, এটিতেও বাড়ানো হয়েছে, এটি আমরা ধরতে পারি যে এই বাড়ানো হয়েছে, কতটা বাড়ানো হয়েছে এবং উৎপাদিত পণ্যের দাম তার চেয়ে কত বেশি বাড়ানো হয়েছে। কিন্তু আমদানি পণ্যের ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় সমস্যা, বা চালের ক্ষেত্রেও, চাল যখন বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে এই চাতাল মালিকরা, মিল মালিকরা এবং বড় কৃষকরাও, তাদের কাছে অনেকটা সাধারণ ক্রেতা এবং সরকারও জিম্মি। কারণ সরকার বিভিন্ন সময় আমরা দেখি মন্ত্রীরা হম্বিতম্বি করেন, কিন্তু মানে তাতে কাজ হয় না। কিন্তু যখন দেখা যায় যে এই চাল যখন আমদানির যখন ছাড়পত্র দেওয়া হয়, যে অথবা শুল্ক কমানো হয়, তখন কিন্তু দেখি আমরা 3 টাকা 4 টাকা 5 টাকা পর্যন্ত চালের দাম কমে যায়। কারণ এক ধরনের ভয় আছে। সরকার তো নিয়ন্ত্রক সংস্থা হওয়া উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। আপনি যে প্রশ্নটি করলেন, তো সরকারের সেই নিয়ন্ত্রণটা নেই একটা কারণ আছে। ডক্টর খলিকুজ্জামান আহমেদ, অর্থনীতিবিদ এবং পিকেএসএফের সভাপতি, তিনি একটা কথা বলছেন যে আমরা যারা নিয়ন্ত্রণ করবে, যাদের নিয়ন্ত্রণ করার কথা, ব্যবসা বাণিজ্য বা বাজার, তার যে কি বলে মূল যে অনুঘটক যারা, তারাই সরকারকে নিয়ন্ত্রণ করে। এবং আমাদের সংসদে এখন বলা হয় যে 70% উপরে হচ্ছে ব্যবসায়ী শিল্পপতি। সুতরাং তারা তো তাদের স্বার্থ দেখে। এখন যিনি আমদানিকারক যদি সংসদে থাকেন, তিনি তো আমদানিকারকের স্বার্থ দেখবেন, তিনি সাধারণ ক্রেতার স্বার্থ দেখবেন না, সাধারণ প্রান্তিক মানুষের স্বার্থ দেখবেন না। তাই আমাদের এই সরকারের নীতি গ্রহণের ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে তো আরও এটা একটা বড় সমস্যা। যেটি বললেন যে মন্ত্রী বললেন যে তেলের দাম বাড়বে না, এরা বাড়িয়ে দিল। এবং আরো আশঙ্কা আছে, আরো এটা তো শুধু ভোজ্য তেলের ক্ষেত্রে, সবসময় দেখি সারা বছরেই এখন বাণিজ্য মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে বা নিয়ন্ত্রক সংস্থা বলার পরও কেউ কান করছে না। দ্বিতীয় হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের দোহাই দেওয়া হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে যায়, সেটি কিন্তু তারা চেপে রাখে। এক্ষেত্রে সরকারই উচিত যে কত দাম বেড়েছে, এবং যদি মন বা লিটার প্রতি আন্তর্জাতিক বাজারে যদি 5 টাকা বেড়ে থাকে লিটার প্রতি, এখানে যদি সেটি 10 টাকা বাড়ানো হয়, 60 টাকা বাড়ানো হয়, তাহলে সেটি সরকারের উচিত তো সেটি নিয়ন্ত্রণ করা, সেটি ব্যবসায়ীদের উপর হস্তক্ষেপ করা। কিন্তু সেই যে করার যে সামর্থ্য হয় সরকার হারিয়ে ফেলছে, অথবা তারা এই ব্যবসা মানে কি বলে, একসময় এটা খুব বলা হতো যে স্বার্থান্বেষী মহল যেটা এবং তাদের কাছে সরকার পরাজিত হয়েছে। আমরা সবসময় দেখি, এবং বলা হতো যে বাজার যে কারসাজি করে যারা, এক ধরনের চক্র, তো এই চক্রের শক্তি বেশি না সরকারের শক্তি বেশি? আচ্ছা, বিকল্প যেটা করার কথা, টিসিবি বা খোলা বাজারে চাল বা অন্যান্য নিত্যপণ্য সরবরাহ করে একটু নিয়ন্ত্রণ করা, দামের ঊর্ধ্বগতিটা নিচে নিয়ে আসা অথবা স্থিতিশীল রাখা, সেটাও এত কম দেওয়া হয়। মানে টিসিবি যেসব পণ্য দেওয়া হয়, যে পণ্য দেওয়া হয়, সেটা যথেষ্ট নিয়ন্ত্রণ করার জন্য বা এই সামঞ্জস্য রাখার জন্য? যথেষ্ট না, সেই কারণেই। কিন্তু এটা যদি যথেষ্ট হতো, একসময় কিন্তু বাংলাদেশে রেশনিং ব্যবস্থা ছিল, প্রতিটি পরিবার রেশন দেওয়া হতো, নিত্য পণ্য। এখনও আমাদের সেনাবাহিনীর সদস্যরা রেশন পান, পুলিশের সদস্যরা রেশন পান, কিন্তু সাধারণ মানুষ পান না।
হ্যাঁ, আপনি পশ্চিমবঙ্গে যদি আমাদের খুব কাছে, সেখানে খোলা বাজারে দাম যাই হোক, কিন্তু সরকার যেসব একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্য সেটি, এবং সেখানে কিন্তু দামের ক্ষেত্র আছে, যার যে আয়ের ভিত্তিতে কিন্তু তাদেরকে দাম নির্ধারণ করা হয়। অর্থাৎ একেবারে গরিব যারা, তাদেরকে যে দামে দেওয়া হয়, তার চেয়ে যারা অবস্থাপন্ন তাদেরকে একটু বেশি দাম দিতে হয়, এবং আরও অবস্থাপন্ন যে তাদেরকে আরও বেশি দাম দিতে হয়। এই যে সরকারের যে সহায়ক ভূমিকা, সেটা আমাদের এখানে খুবই অনুপস্থিত, অথবা যেটুকু আছে সেটি কি বলে বাজারে কোনো প্রভাব ফেলতে পারে না। আর আপনি যেটা বললেন যে এই 17 কোটি মানুষের মধ্যে আমরা যদি ধরে নেই যে 3 কোটি 4 কোটি মানুষ তো গরিব, এবং সরকারি হিসাবেই দারিদ্র্য সীমার নিচে, তারা কিভাবে চলবে, তাদের কিভাবে খেয়ে পড়ে বাঁচবে, তার নিত্য প্রয়োজনীয় পণ্য সে সংগ্রহ করতে পারবে, সেই ব্যাপারে সরকারের খুব মাথা ব্যথা আছে বলে মনে হয় না। বরং যতটা মাথা ব্যথা আছে যে উপরের লোকরা কত লাভ করতে পারবে, কত মুনাফা করতে পারবে, এবং সরকারকে কত বেশি ট্যাক্স দিবে, সেটাই তাদের একমাত্র চিন্তা বলে মনে হয়। মোহাম্মদ মুজিবুল হক, আমরা যখন কথা বলছি সাপ্লাই চেইন নিয়ে এবং সরবরাহের কথা বলি, মিল মালিকদের উৎপাদন খরচ বলছিলেন যে ইনপুটে বেশি খরচ পড়ছে, এটা তো গেল চাল ডালের কথা। আমরা দেখেছি যে অনেক দিন যাবৎ মুরগি এবং মুরগির ডিম, এই দুটোরই দাম অনেক ঊর্ধ্বগতি, এবং এই দুটোর উপরে কত মানুষ ভরসা করে সেটা নিশ্চয়ই আর নতুন করে বলার কিছু নাই। এছাড়া নদীর দেশ, যেখানে মানুষকে ইলিশের মৌসুমে দেখেছি যে ইলিশ আমরা কত বেশি দামে, অনেকে ইলিশ কিনতে চাইলেও কিনতে পারেননি, এমনকি সর্বশেষ বাজার মূল্য বলছে যে মাছের দাম কেজিতে 50 থেকে 60 টাকা বেশি গুনতে হচ্ছে। শীতকালীন মৌসুমী সবজি এই সময় সবচেয়ে বেশি যোগান থাকার কথা না বাজারে, সেটাও তো নিয়ন্ত্রণে নাই। তাহলে এই ব্যাপারটা কোন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? না, আসলে হয়েছে কি, আপনি একটা জিনিস হচ্ছে সাপ্লাই চেইনে আমরা একটা শব্দ বলি গভর্নেন্স। এখন এই গভর্নেন্স সিস্টেমটা আসলে আমাদের টোটাল সাপ্লাই চেইনের যে একটা ইনক্লুসিভ বিজনেস প্র্যাকটিস বা ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস, সেটা কিন্তু আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি। তো এখন এটা হয়তো বা এই হিস্টোরিক্যাল এই শব্দগুলো এখন বলা যাবে না কিভাবে হারিয়েছি। এখন আপনি দেখেন, আপনি যদি একটা জিনিস যে আমরা যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত অনেকগুলো হাত বদল হয়। এখন এইখানে আসলে আমরা রাষ্ট্র ব্যর্থ, অথবা আমরা জনগণ হিসাবে আমরা উই ফেলিওর, যে আমরা একটা গভর্নেন্স সিস্টেম চালু করতে পারি নাই যে কৃষক উৎপাদন করে সে মার্জিন কি 20% পাবে না 10% পাবে, আর মিডলম্যান যিনি কোনো ধরনের ওই প্রোডাকশানের সাথে জড়িত না, উনি কি 20% পাবেন, আর যিনি একদম পরিয়া বা আরবান পেরি আরবানের যে ট্রেডার্স, উনি কি 100% মার্জিন পাবেন। এই জিনিসটা আসলে আমরা ওই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এর আগে একটা স্ল্যাব করেছেন, তো সেটাও আসলে বাস্তবায়নযোগ্য না, কিংবা একটা ডিক্লারেশন দিয়ে বসে আছেন। এই যে আপনার একটা পলিসি কিংবা একটা নিয়ম যখন আপনি তৈরি করবেন, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এবং সেটা ইমপ্লিমেন্টের ওয়েটা কি, এই জিনিসগুলো নীতিমালা কিছু না থেকেই যখন একটা ডিক্লারেশন আসে, তখন সেটা কি হয়, অনেকে এটাকে একটা বেঞ্চমার্ক ধরে সে ওটাকে প্রয়োগ করে দেয়। সেখানে বলা হয়েছে যে একটা কৃষি পণ্যের উপরে ওই আপনার হোলসেল লেভেলে 30% প্রফিট করতে পারবেন। তো এখন যদি রসুন, আমি একটা কথা বলি, যদি ইম্পোর্ট করে 100 টাকায়, তার উপরে 30% মানে 30 টাকা মার্কআপ করে কোনো হোলসেলার বিক্রি করে, তাহলে এখানে তো রিটেলার মানে কনজিউমার এটা কিনতেই পারবে না। তার মানে কি, এই যে সরকারের এই কমোডিটি স্ট্র্যাটেজিগুলো, সেই কমোডিটি স্ট্র্যাটেজিগুলো এগুলো প্রোডাক্টের অনুযায়ী, এবং সেটা কোনটা লোকাল হয়, কোনটা ইম্পোর্ট করতে হয়, কোনটা সিজনাল নন সিজনাল, এবং এখানে সাপ্লাই চেইনের অন্য অন্য পরিপূরক কী বিষয়গুলো জড়িত, এসব প্রতিটি জিনিসকে কনসিডারেশন করেই সরকারকে একটা মার্কেটিং বিপণন নীতিমালা বলেন, প্রাইসিং স্ট্র্যাটেজি বলেন, এবং সেই অনুপাতে আমাদের যে একটা গুড গভর্নেন্স সিস্টেম, সেই গভর্নেন্স সিস্টেমটা তৈরি করার জন্য আমাদের এইখানে অ্যাওয়ারনেসও অনেক আকারে অনেকভাবে দরকার। এখন বাজার ব্যবস্থাপনা কি বলে যে মধ্যস্বত্ব যারা থাকেন, এই মধ্যস্বত্বভোগীরা কত শতাংশ পর্যন্ত নিতে পারেন? এই যে কমিশন তো নেন তারা, খুব স্বাভাবিক, তারাও ব্যবসা করবেন, কতটুকু তারা ভোগ করতে পারবেন? এটা কোনো ইয়ে নাই। একজন মধ্যস্বত্বভোগী হি শুড নট বি ফর পেরিশেবল আইটেম 10 to 12%,
এখন মধ্যস্বত্বভোগীরাই নিয়ে থাকে 30 থেকে 40%। এটার কোনো মাত্রা কি নির্দিষ্ট করা না, নেই এটা আমাদের এটা দেশে? এটা আসলে কোনো বাংলাদেশে এরকমের কোনো কমোডিটি কখনোই স্ট্র্যাটেজি ছিল না? কখনো নাই, এখনো নাই। ইভেন তো রাইস, হুইট, কয়েকটা বিশেষ কমোডিটি যেমন আপনি আলু বলেন, পেঁয়াজ বলেন, যেগুলাকে আমরা পলিটিক্যাল ক্রপও বলে থাকি, এগুলার জন্য হইলেও হওয়া উচিত। আপনি ইন্ডিয়াতে যান, ওদের মান্ডি আছে। মান্ডি মিনস হচ্ছে সর্বনিম্ন এই রেটের নিচে ও আর বিক্রি করতে পারবে না, তার মানে এই রেটটা কৃষক পাবেই। কিন্তু এর থেকে উপরে যদি সে বিক্রি করতে চায়, যদি কোনো বায়ার থাকে সেটা সে পারবে, এটা হচ্ছে কৃষকের প্রাইস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একজন মিডলম্যান সেই কোন রেঞ্জে বিক্রি করতে পারবে, দ্যাট ইজ অলসো। আমাদের দেশে তো কৃষককে তার যে উৎপাদন খরচ রয়েছে সে কতটুকু ভোগ করতে পারবে বা কত দামে তার পাওয়া উচিত সেটা এখানে তো নির্ধারণ করা আছে না, নাই। সেটারও কোনো ধরনের সুনির্দিষ্ট নির্ধারণ করা নাই এই জাতীয় বিষয়গুলো। তো সেটাই আমি বলতেছি। সো আপনাকে এখন আপনি রাষ্ট্রের এখন এই ইনফরমেশন সিস্টেম আপডেটেড হচ্ছে, আপনি ডিজিটালের কথা বলতেছেন, কিন্তু এই জিনিসগুলো তো এখন রকেট সায়েন্স না, সারা পৃথিবী এগুলো করতেছে। সো আপনি করতে পারবো না কেন? উই শুড ডু ইট। সরকারের এই জায়গাগুলোতে আরো অনেক মানে বিচক্ষণতার সহিত কাজ করা উচিত। জি জি, শারমিন নীলর্মী, তো রকেট সায়েন্স না যেহেতু, তাহলে আসলে এই বিজ্ঞানটা এত জটিল কেন, যেটা আমরা আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছরেও বুঝে উঠতে পারছি না, আর যার ফলাফল গুনতে হচ্ছে সাধারণ কৃষককে আর সাধারণ মানুষকে, যাদেরকে কিনে খেতে হয়? অন্য কোনো কিছু না থাকলেও চালের ক্ষেত্রে কিন্তু একটা সর্বনিম্ন দাম, মানে সরকার যে ক্রয় মূল্য একটা ঘোষণা করেন যে যেই দামে সরকার কৃষকদের কাছ থেকে কিনে, এবং এই কেনাকাটার মধ্যে অনেক ধরনের অন্যায্যতা থাকলেও, অনেক ধরনের অপচয় থাকলেও সবচেয়ে প্রণিধানযোগ্য যেটা, সেটা হচ্ছে ধানের মূল্য এবং চালের মূল্য। এটার মধ্যে প্রায় কেজি প্রতি 6 টাকা 7 টাকার মতো ফারাক থাকে। ফলে সরকার নিজেই কিন্তু চাতাল মালিকের পক্ষে, কৃষকের পক্ষে না গিয়ে চাতাল মালিকের পক্ষে এক ধরনের দাম নির্ধারণ করে দেয়। এবং এগুলো আমাদের এই যে সরকারের যে খাদ্য গুদামগুলো আছে সেই খাদ্য গুদামগুলোতে থাকে। এবং এইটার খাদ্য গুদামগুলোর কত ধরনের সংরক্ষণ ক্ষমতা, কোন সিজনে কতটুকু থাকে, কোন সাইলো থেকে সেটা চলে যাচ্ছে, এই সবগুলোর তথ্য কিন্তু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, ডিএএম এর কাছে আছে। কিন্তু ডিএএম এর সাথে আপনার বাণিজ্য মন্ত্রণালয় অথবা খাদ্য মন্ত্রণালয়ের এই যে তথ্যের যে আদান প্রদান, যে আলোচনাটা এর আগের পর্বে হচ্ছিল, তথ্যের যে আদান প্রদান, সেই আদান প্রদানটা নাই। আবার ডিএএম এর কাছে কি তথ্য আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং বা কৃষি বিপণন অধিদপ্তরের কাছে, সেটা হলো যে ওই দিনে একদিনে ধরেন যত রকম পণ্য আছে, খাবারের পণ্য, কৃষি উৎপাদনিত পণ্য আছে, সব ধরনের পণ্য বাজারে কি দরে বিক্রি হচ্ছে, তার ইউনিট প্রাইস কোনখানে কত হচ্ছে সেটার আছে। এবং সিরিজে টাইম সিরিজ ডেটা গত 50 বছর ধরে আপনি পাবেন। কিন্তু এই তথ্যগুলো কাজে লাগিয়ে যে সাপ্লাই চেনের যে শুধুমাত্র বাজারে একটা পণ্য কিভাবে বিক্রি হচ্ছে কত টাকায় সেটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তার সাথে আছে এই পণ্যের মূল্যটা এখানে আসলো কেন, আজকে চালের কেজি 3 টাকা বাড়লো কেন, তাহলে আমার মাঝখানে যে ভ্যালু চেইনটা আছে সেই ভ্যালু চেইনের মূল্যগুলো সংরক্ষণ করবার এই বিষয়গুলো কিন্তু, এই তথ্যগুলো নেই। এবং এই তথ্যগুলো ইনফ্যাক্ট বিবিএস এর হাতেও নাই। মুজিব সাহেব বলছেন, উনি খুব সঠিকভাবে বলেছেন, এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এর হাতেও নাই, বাণিজ্য মন্ত্রণালয়ের হাতেও নাই। না, কিন্তু এই তথ্য কার হাতে থাকা উচিত? এই তথ্য কার হাতে থাকা উচিত বা কার এই দায়িত্ব ছিল যে এই তথ্যগুলো রাখবেন বাজার নিয়ন্ত্রণ করতে গেলে? এই তথ্যগুলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং তার ভ্যালু চেইনের সাথে সমন্বয় করে, ধরেন আজকে ট্রান্সপোর্টেশনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের একটা সেলের সাথে তথ্যের যোগাযোগের মাধ্যমে তিনি সংরক্ষণ করবেন। এইভাবে রিলেভেন্ট যে সমস্ত এজেন্সি এবং অধিদপ্তর মন্ত্রণালয়গুলো আছে তার সাথে সমন্বয় করবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং। কারণ হচ্ছে তারই তথ্য সংরক্ষণ, মার্কেটিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করবার ম্যান্ডেট তার রয়েছে। তিনি অন্যান্য অফিসগুলোর সাথে সমন্বয় করবেন এবং ভ্যালু চেনের প্রত্যেকটা তথ্য তার থাকতে হবে।
তো সেখানে মধ্যস্বত্ব যারা রয়েছেন, মধ্যস্বত্বভোগী, এনারা কিভাবে ব্যবসা করেন? মানে এনারা কতটুকু ব্যবসা করতে পারবেন সেটার কেউ কোনো পলিসি, কোনো প্রসিজার কোথাও বলা নাই? সেটা তো কোনো স্ট্যান্ডার্ড কোনো পার্সেন্টেজ নাই। আর এই যে মধ্যস্বত্বভোগী, আপনি একটু আগে বলেছেন যে ওনারাও, ম্যাডাম একটু থামা, একটু মুজিবুল হক, জনাব মুজিবুল হক একটু কিছু যোগ করতে চাইছেন, একটু নিয়ে নিন। মানে ম্যামের একটা কথার থেকে একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে দেখেন, আপনি মার্কেট ট্রান্সফরমেশন, অর্থাৎ মার্কেটটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে কোশ্চেন আছে হচ্ছে যে অ্যাট হোয়াট পার্সেন্টেজ অফ মার্কেট আপনি মার্কেট শেয়ার করেন। এখন উনি যেমন চালের ক্ষেত্রে বলেছেন গভর্নমেন্টদের একটা প্রকিউরমেন্ট পলিসি আছে, গভর্নমেন্ট করে। আমার যদি 3.5 কোটি মেট্রিক টন আমার যদি চাউল উৎপাদন হয়, সেখানে যদি আমি 10 লাখ মেট্রিক টন, 3.5 কোটির থেকে 10 লাখ মেট্রিক টন চাউল বা ধান সরকার বা 15 লাখ সংগ্রহ করে, আমি এইখানে মার্কেট ট্রান্সফরমেশনে বা বাজার ব্যবস্থাপনায় আমি কি কন্ট্রিবিউট করতে পারবো? আজকে আমার গভর্নমেন্ট যদি আজকে 50 লাখ বা 1 কোটি মেট্রিক টন কৃষক থেকে সরাসরি প্রকিউরমেন্ট করত, এবং আমার যদি সাইলো ডিস্ট্রিবিউশন সিস্টেম সেই রকম থাকতো, তাহলে কিন্তু আজকে যারা চাতাল মালিক আছে তারা ভয়ে থাকতো যে গভর্নমেন্ট যদি আমি বাজার ম্যানিপুলেশন করতে যাই, গভর্নমেন্ট তাৎক্ষণিকভাবে এই স্টকগুলো ছেড়ে দিবে। আমার রাষ্ট্রের সেফটি স্টক, বাফার স্টক গভর্নমেন্ট মেনটেনই করতে পারে না। ইভেন দো গভর্নমেন্টের গুদামে যেটা আছে সেটা তথ্যগত দিক থেকে ওনাদের যে ডিক্লারেশনটা থাকে সেটা আদৌ কতটুকু সত্য মিথ্যা এটা আমার জনগণে টাস্ট করে না। দ্যাট ইজ ওয়াই জনগণও প্যানিক প্রকিউরমেন্ট করে, যখন প্রাইস বাড়ে জনগণ এটা নিজেই মজুত করা শুরু করে। এই যে আমরা যে কথা বলছি শুধুমাত্র ধানের ন্যায্য মূল্য নিয়ে কথা বলি, অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি হবে? অন্যান্য পণ্য কি ভোগ্যপণ্য না? না না, অবশ্যই অবশ্যই সেম। আপনি সয়াবিনের কথা বলেন, ক্ষেত্রেই কিন্তু চাহিদা, এই যে শুধু তেলের কথা বলি, আপনি আলোচনার শুরুতে শর্মিন নীলমী নিজেও বলছিলেন যে 5 লিটার সয়াবিন তেল 500 কত টাকা ছিল, সেখান থেকে এখন 800 টাকা। অর্থাৎ আমাদের যে বাজার ব্যবস্থাপনা, তাতে করে যে যার মতো মূল্য হাঁকালেই পেয়ে যাবে, ব্যবস্থাটা তো এরকম, তাই তো? দেখেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে যেরকম পণ্য ইচ্ছে করলেই হাঁকিয়ে ফেলবেন এমনটা হবার কিন্তু কথা না। কিন্তু ওই যে বললাম যে বাজারে সকল পণ্যের এক ধরনের সমন্বয় করেই দামটা বাড়ে, এবং এই তথ্যগুলো মানে বাজারে যারা কাজ করেন ওনারা কিন্তু টের পান যে কোন দিকে যাচ্ছে বাজারের ব্যবস্থাপনা এবং দামটা কোন দিকে যাচ্ছে। এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হওয়া সত্ত্বেও এই দামগুলো স্বপ্রণোদিতভাবে বেড়ে যায়। এটা কেউ কারোর সাথে যোগাযোগ করে এটা করতে পারে না। এবং বিশেষ করে চালের মতো যেটা প্রতিদিন 17 কোটি মানুষের ঘরে ঘরে খেতে হয়, হ্যাঁ, এই ধরনের পণ্যের ক্ষেত্রে সিন্ডিকেট বলেন, বড় চাতাল মালিক অনেক বেশি যে নিয়ন্ত্রণ করতে পারে বাজার এমনটা না, কিন্তু এই ভ্যালু চেইনটা খুব গুরুত্বপূর্ণ। ফলে সিন্ডিকেটের চাইতেও আমি বলবো যে গভর্নেন্সের যে জায়গাটা বারবার করে আলোচকরা বলছেন, ওই জায়গাটা যে আমাদের ভ্যালু চেইনের বিভিন্ন জায়গায় আমরা যে নজরদারিটা রাখতে পারছি না, ধরেন চাঁদাবাজি অথবা আমার টোল, আমার এখন পিপিপির রাস্তা তৈরি হচ্ছে এবং পিপিপির রাস্তা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে, এই টোলের কারণে পার ইউনিট যে খরচ বেড়ে যাচ্ছে পণ্য পরিবহনের, এটা তো আপনি মধ্যস্বত্বভোগীকে দায়ী করলে হবে না। এইটা তো সে আসলে টোলটা দিচ্ছে এবং এই টোলের কারণে আমার উৎপাদন খরচ পার ইউনিট আমার হাতে এসে পৌঁছেছে বেশি করে। ফলে ওই জায়গাগুলো আমার মনে হয় যে সাপ্লাই চেইনের উপরে নজরদারি সরকারের তেমন ভাবে নাই, একদমই নাই। আসলে ওই জায়গায় নজরদারি ভীষণভাবে বাড়ানো এবং তথ্যের অফিসের বিনিময়, এটা খুবই জরুরি। সৌরভ হাসান, তাহলে সাধারণ ভোক্তা কার কাছে সমাধান চাইবেন? আচ্ছা, এর সাথে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই সিন্ডিকেটের চালের ক্ষেত্রে হয়তো অতটা প্রভাব নেই, কিন্তু আমদানি পণ্যের ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেটের প্রভাব যথেষ্ট, এবং সেখানে কিন্তু আমাদের মুক্ত প্রতিযোগিতামূলক নয়। কারণ আগে ছোটোখাটো ব্যবসায়ীরাও কিন্তু পণ্য আমদানি করত। এখন ভোজ্য তেল সহ পেঁয়াজ বা অন্য আরও
যেসব পণ্য আমদানি ভোগ্য পণ্য আমদানি করা হয় এগুলো একটা কি বলে বড় কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতেই নিয়ন্ত্রিত। মানে তারাই এটা নিয়ন্ত্রণ করে কি দামে বাজারে ছাড়বে। সুতরাং এইখানে কিন্তু তথাকথিত সিন্ডিকেটের প্রভাবটা বেশি। এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কিন্তু অনেকবার বলছিলেন যে সিন্ডিকেটের জন্য এটা করা যাচ্ছে না, কিন্তু সিন্ডিকেট কোনো সরকার ভাঙতেও চায় না, ভাঙার চেষ্টাও করে না। আর এখন তো বলা হয় সিন্ডিকেটই সরকার চালাচ্ছে। তো সিন্ডিকেট যখন সরকার চালায় তখন তো আর সরকার তাদের কাছে কি বলে তাদের চেয়ে অনেক দুর্বল, অথবা সরকার এবং সিন্ডিকেট একাকার হয়ে গেছে, যে কারণে মানুষ যে মানে প্রান্তিক গরিব বৃহত্তর মানুষ তারা তাদের ক্রয় ক্ষমতা তো বাড়ার কোনো কারণই নাই, বা বাড়ানোর সরকার চেষ্টাও করে না। যে টোলের কথা আসলো, এখন এটি সরকারের সার্বিক অর্থনৈতিক নীতির উপরও নির্ভর করে যে এই টোলের কারণে যে পণ্যের দামটা বাড়বে সেটি একজন ধনী হয়তো ব্যয় করতে পারবেন, কিন্তু একজন গরিব মানুষ তো পারবে না। কিন্তু সরকার সেখানে উচিত যে ওই গরিব মানুষ কিভাবে তার কাছে কম দামে পণ্যটা যাবে, সেটা চাল হোক বা অন্য যে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য হোক। আমার মনে হচ্ছে যে আমাদের বাজার সুস্থ নয়, এবং সরবরাহ যে চেইন সেটাও সুস্থ নয়। একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। একেবারে কি আবার খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরও কি নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে না? না, অবশ্যই সব সময় যে মার্কেট মেকানিজমই যে দায়ী আমরা দেখেছি যে খুচরা ব্যবসায়ীরা অনেক সময় সুবিধা নেন, আগের মজুতকৃত দাম নতুন দামের সাথে। না, খুচরা ব্যবসায়ীরা বেশিরভাগ বাজেটে যেদিন ঘোষণা সেদিন থেকে দাম বাড়তে শুরু করে। খুচরা ব্যবসায়ীরা বেশিরভাগ করে আপনার ধরেন মানে দেশে যে পণ্যগুলো উৎপন্ন হয়, যেমন সবজি, কারণ বাজারে যে দাম আপনি হাতের পোলে তার চেয়ে অনেক বেশি দাম, তাই এটি হওয়ার কথা না। বা একই পণ্য 3, 4, 5 হাত বদল হয়, এবং যতবার বদল হয় ততই হয়। আর পরিবহন ব্যবস্থা এটা তো আছেই। কিন্তু সরকারের যে একটা সব ব্যাপারে সরবরাহের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে, উৎপাদন কত হলো, চাহিদা কত, সব ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, হিসেব থাকা দরকার, পরিষ্কার ধারণা এবং জনগণকে জানানো দরকার। সরকার সবসময় কিন্তু সমস্যাটা লুকিয়ে রাখতে চায়, এবং আমরা 2017 সালে দেখছি চাল নিয়ে কি কেলেঙ্কারি হয়েছে। এবং যখনই দেখা যাচ্ছে যখনই সংকট হয় তখনই আমদানির একটা আওয়াজ তোলা হয়। তো এই আমদানির আওয়াজ তোলা ইতিমধ্যে দাম বেড়ে যাচ্ছে, কিন্তু দাম বাড়িয়ে ফেলছে ব্যবসায়ীরা। তা আমদানি করতে করতে তখন আর এই বাজারে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ ভোক্তার যে পকেট কাটা সেটা কিন্তু কাটা হয়ে যায়। কিন্তু ভোক্তা অধিকার বলে তো কাগজে কলমে একটা ব্যাপার আছে। ভোক্তা অধিকার আছে, সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু সেই প্রতিষ্ঠান কতটা ভোক্তার অধিকার দেখে আর কতটা নিজেদের অধিকার দেখে, এটা নিয়ে বিতর্ক আছে। সুতরাং আমরা আশা করি এখন এক ধরনের মানুষ কিন্তু অসহায়, বিশেষ করে সাধারণ মানুষ, যে তারা ভাবে না যে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবে। এটি কিন্তু খুব বিপজ্জনক, যে যখন একটি দেশের জনগোষ্ঠী ভাবে যে সরকার কিছু করবে না, তখন যার যতটা ক্ষমতা আছে, যার যেখানে মাস্তানি করার সুযোগ আছে সেটি করে ফেলে, যে কারণে বৃহত্তর মানুষই ক্ষতিগ্রস্ত হয়, তাদেরই ভোগান্তিতে পড়তে হয়। এবং সরকার খুবই প্রচার করে যে কেউ না খেয়ে নেই, কিন্তু সবাই কি যে পুষ্টি দরকার সেই পুষ্টিকর খাবার পাচ্ছেন কিনা সেটা। জি, মোহাম্মদ মুজিবুল হক, আমরা আয়োজন একদম শেষ পর্যায়ে রয়েছি, আপনি কি বলবেন? জি, আমি যে জিনিসটা বলবো, দেখেন আজকের স্বাধীনতার 50 বছর পরে এসে আমরা আজকে এইখানে বসে আমাদের একটা ফুড সিস্টেম নিয়ে কথা বলতে হচ্ছে, এবং সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা অনেকগুলো অগ্রগতি পেয়েছি। আমাদের মেগা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, আমাদের পদ্মা ব্রিজ হচ্ছে, এই জিনিসগুলো। কিন্তু আমাদের যে বেসিক মৌলিক অধিকার যেগুলাকে বলি আমরা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এরকম তো খাদ্য এর মধ্যে একটা। সেখানে আসলে দেখেন আজকে আমরা ক্রয় ক্ষমতার কথা বলি, কিন্তু আমি আসলে কি খাচ্ছি, কি খাদ্যের শুধু একটা ডেফিনেশন নট ক্ষুধা নিবারণ। আমরা বলি দেহের পুষ্টি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না, কতগুলো তো বেসিক ডেফিনেশন আছে।
আজকে আসলে মানুষ জাস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সে অ্যাডজাস্ট করেছে, সে মেবি কার্বোহাইড্রেট খাওয়া বাড়িয়ে দিয়েছে, সে প্রোটিন খাচ্ছে না, সে ভিটামিনস খাচ্ছে না। তো এইটা কিন্তু একটা সুস্থ নাগরিক জীবনের জন্য এটা কিন্তু কাম্য নয়। আমার যে যারা ফিউচার আমার যে জেনারেশন আসতেছে তারা রাইট গুণগত মানের খাদ্য পাচ্ছে কিনা, এই জিনিসগুলোর জন্য সরকারকে এই জায়গাতে থেকে একটা দায়বদ্ধতা নিয়ে আসলে কিভাবে সাধারণ মানুষ তার এই যে দৈনন্দিন যে খাদ্যের যে চাহিদাটা আছে পুষ্টিকর খাদ্য সেটা যেন সে মেনটেন করতে পারে, এই জন্য আমাদেরকে এই খাদ্য সিস্টেমে একটা সুন্দর গভর্নেন্স এই সিস্টেম ব্যাপারে সরকারের নিশ্চয়ই পদক্ষেপ তারা নেবেন বলে আমরা মনে করি এবং এই ব্যাপারে যত্নবান হবেন সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করতে চাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাগ দেখছিলেন, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কাল একই সময় দেখা হবে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।